ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে সুলতানা স্বর্ণা। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বাজেটের আকার হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকা, যা পতিত সরকারের চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 14,000 কোটি টাকারও বেশি। এছাড়া চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট বা এডিপির তুলনায় 6.48% বেশি। এসব নিয়ে টালিখাতার আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নতুন এডিপি অর্থনীতির গতি বাড়াবে কিনা, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই টালি খাতায়। এবং গতকাল এই ঘোষণা আসার পর থেকে কিন্তু আমরা অর্থনীতিবিদদের বিভিন্ন ধরনের কিন্তু আমরা তাদের মত যেমন পেয়েছি এবং তারা বিভিন্ন প্রশ্নও কিন্তু করছেন। এবং প্রথমেই আমি আপনাদের কাছে আসলে জানতে চাই, অর্থনীতিবিদরা বলছেন আগের সরকারের ফিসক্যাল কাঠামোর ওপর দাঁড়িয়েই এবারের নতুন বাজেট আসছে। এর সাথে আসলে আপনারা কতটা একমত? প্রথমে যেতে চাই আশরাফ আহমেদ, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, রাষ্ট্রীয় কাঠামো তো আসলে একই আছে, এবং আমাদের যে ট্যাক্স কালেকশনের যে দুর্বলতা সেটা আগে গত 50 বছর ধরে যা আছে সেখানেই আছে। এক্সপেন্ডিচারের ব্যাপারে যদি এডিপির অ্যালোকেশনের কথা বলেন, দেখুন আমরা একটু যেটাকে বলবো যে একটু শঙ্কিত, কারণ এডিপির আকারটা কিন্তু সাবস্টেন্সিয়ালি কমিয়ে আনা হয়েছে। আপনি যদি গত বছরের টার্গেটটা দেখেন, এটা আবার 2,78,000 কোটি টাকা লেভেলে ছিল, এটা এখন আমাদের রিভাইজ বাজেটে নিয়ে আসা হচ্ছে 2,16,000 কোটি টাকা, এবং নতুন বাজেটটা করা হচ্ছে 2,30,000 কোটি টাকা। এটা কিন্তু সাবস্টেন্সিয়ালি কম। এবং যেটা যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যে দেখুন, বাজেটের আকার কমেছে মাত্র 1%, কিন্তু এই যে রিডাকশনটা হয়েছে, এই রিডাকশনটা পুরোটাই এসছে এডিপি রিডাকশনে, মানে আপনার আমাদের যে ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট সেখানে কমিয়ে কিন্তু আমাদের রাজস্ব খাতের ব্যয় যেটা সরকারি কর্মকর্তাদের পিছনে খরচ হয় কিংবা রাষ্ট্রীয় কাঠামোর অন্যান্য কাজকর্মে খরচ হয়, সেখানে কিন্তু এটা বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, আপনার রাজস্ব ব্যয় আসলে আমাদের অর্থনীতির গতি বাড়ায় না। যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্ট, যে রাজস্ব আপনার বিনিয়োগ, যেটা এডিপি, যেটা আমাদের সেই অ্যামাউন্টটাতে কিন্তু আমাদের অর্থনৈতিক গতি বাড়ে সবচেয়ে বেশি। এডিপির আকার কমিয়ে আনার একটা প্রধান কারণ হলো এটা হচ্ছে সরকারের একটা পলিসি, মানে আপনার ফিসক্যাল পলিসি, যাতে ইনফ্লেশনের উপরে চাপ কম পড়ে, এবং মানে বাজেটের আকার কমিয়ে আনলে আপনার ডেফিসিট কমলে ইনফ্লেশন করবে, এই আশাটা করা যায়। এই যেখানেও একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে। দেখুন, আমরা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা স্লো গ্রোথ, লো ইনফ্লেশন টার্গেট মডেলে যাওয়ার চেষ্টা করছি। এই বাজেটে সেটারই রিফ্লেকশন আসছে। আমি মনে করি এটা আমাদের জন্য আসলে খুব একটা সুখকর না। কারণটা হলো, দেখুন আমাদের মতন ইকোনমিতে আমাদের যে একটা মিনিমাম গ্রোথ রিকোয়ারমেন্ট আছে, যে আপনি যদি প্রতি বছর 10 থেকে 20 লাখ যেই মানুষ যারা কর্মক্ষেত্রে প্রবেশ করেন, তাদেরকে যদি আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনার দারিদ্র বেড়ে যাবে। এবং আপনার বাংলাদেশের দারিদ্র কমার একমাত্র প্রধান কারণ বলে আমরা মনে করি যে জব ক্রিয়েশন। আপনি যদি ইনভেস্টমেন্টের থ্রুতে, ফ্যাক্টরিজের থ্রুতে কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরের থ্রুতে, সার্ভিস সেক্টরের থ্রুতে যদি আপনি এমপ্লয়মেন্ট বাড়াতে না পারতেন, তাহলে কিন্তু আমাদের দারিদ্র কমতো না। এবং যেহেতু জনসংখ্যাটা প্রতি বছরই বাড়ে, আপনি যদি জব গ্রোথ যদি সেটার সাথে তাল মিলিয়ে না হয়, তখন কিন্তু আবার আপনার দারিদ্রের হার বাড়া শুরু করবে। তো যেই কারণে আমরা মনে করি যে গ্রোথ আমাদের জন্য আসলে লাক্সারি না। যে ব্যাপারটা এমন না যে গ্রোথ না হলেও চলবে, কিংবা এই বছর 2 বছর গ্রোথ করলাম না তাতে আমরা একটা সাস্টেনেবল লেভেলে থাকতে পারবো, ব্যাপারটা কিন্তু আমাদের জন্য তা না। আমরা একটা মিনিমাম লেভেল অফ গ্রোথ যদি না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের দারিদ্র বাড়তে থাকে, মানুষ তখন অনাহারে থাকা শুরু করবে। এই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে খুব অ্যাগ্রেসিভ ইনফ্লেশন কন্ট্রোল টার্গেট নেওয়াটা হয়তো আমাদের জন্য উচিত হবে কিনা, এটা ভেবে দেখার ব্যাপার আছে। এবং যেই কারণে আমি মনে করি যে মিডিয়াম লেভেল গ্রোথ হলেও সেখানে যদি হাই কিংবা মিডিয়াম ইনফ্লেশন রাখতে হয়, সেটাও কিন্তু হয়তো আমাদের জন্য সাস্টেনেবল। বাট কোনো অবস্থাতেই আসলে খুব লো গ্রোথ স্ট্র্যাটেজিতে যাওয়াটা হয়তো আমাদের জন্য খুব একটা ভালো হবে না। সেকেন্ড যে জিনিসটা আমি একটু বলতে চাচ্ছিলাম, দেখুন আমরা যে এডিপির কথা বলছি, এখানে কিন্তু প্রথম 9 মাসের টার্গেট হচ্ছে, সিচুয়েশন হচ্ছে আমাদের মাত্র 36% ডিসবার্সমেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আসলে যে রিভাইজ এডিপির যে বাজেটটা আছে, সেটা যদি অ্যাচিভ করতে পারি, আমরা আসলে মনে করবো যে একটু বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে।
এই পার্সপেক্টিভে এডিপি অ্যালোকেশনটা আমি মনে করি যে প্রয়োজন আসলে ছিল আমাদের যে রাজস্ব ব্যয় কমিয়ে এডিপির পরিমাণ বাড়ানো, কিন্তু সেটা কিন্তু কোনো টার্গেট আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই ডক্টর আবু ইউসুফ, আপনার কাছে যেতে চাই। একই প্রশ্ন থাকছে আসলে, আপনি এর সাথে কতটা একমত? ডক্টর আবু ইউসুফ, আনমিউট করতে হবে। জি, সবাই চমৎকারভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন যে আসলে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, এবং এই বাজেটটি ঘিরে অনেকেরই প্রত্যাশা যে এইবারের বাজেটে যে অগ্রাধিকারগুলো, যে যারা এতদিন ধরে মনে করেন সরকারের বাইরে থেকে বলতো যে বাজেট এরকম হলে ভালো হয়, তারাই এখন বাজেটটা তৈরি করতেছে। সুতরাং তাদের কাছে যে প্রত্যাশাটাও কিন্তু অনেক, যে এইবারের বাজেটের ঘিরে। আরেকটা হলো বাজেটটা যাতে বাস্তবসম্মত হয়। অনেক সময় আমরা বাজেটের আকারটা এমন ভাবে করি, একটা অ্যাম্বিশাস একটা টার্গেট থাকে, অ্যাম্বিশাস রেভিনিউ টার্গেট থাকে, তখন সেটা বাস্তবায়ন করাটাও কঠিন হয়। এইবারই আপনারা দেখবেন যে এই চলতি অর্থ বছরের চেয়েও কিন্তু কিছুটা কমে বাজেটের আকারটা ধরা হয়েছে, অর্থাৎ ট্রেডিশনাল জায়গায় আমরা যে ইনক্রিমেন্টাল বেসিসে বাজেটটা থাকে সেইটা থেকে কিছুটা বেরিয়ে আসছে। আরেকটা হলো যে এই যেহেতু আমরা এডিপি এবং আমরা টোটাল বাজেটের আকারও অলরেডি ইন্ডিকেশনটা জানি, বলা হচ্ছে যে অপারেটিং বাজেটটা অলমোস্ট কাছাকাছি থাকবে বা হয়তো কিছুটা বাড়বে, কারণ সেখানে হাত দেওয়ার সুযোগটা কম। কিন্তু এই এডিপিতে যেটি হয়েছে যে প্রকল্পের সংখ্যাগুলো যখন বাছাই করা হয়েছে, হয়তো অনেক বিবেচনা করে প্রকল্পগুলো তো আমরা এখনো দেখার সুযোগ হয়নি, যখন আসবে তখন দেখব। কিন্তু 1171টা যে প্রজেক্ট এখানে বাছাই করা হয়েছে, যতটুকু আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার বক্তব্য থেকে যতটুকু শুনেছি, যে এইগুলো বাছাই করে করা হয়েছে যাতে এই কোনোটা এমন কোনো প্রকল্প নেওয়া হবে না যেই প্রকল্পটা অর্থাৎ চলতি যে সমস্ত চলমান সেইগুলোকেই আসলে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেটি বলা হয়েছে যে মেগা প্রকল্প অথবা নতুন কোনো প্রকল্প, সেগুলোর দিকে আসলে যায়নি। কিন্তু একটা জিনিস যেটা আমি আশরাফ ভাইয়ের সাথে বলবো, যে এই যে এডিপিতেও আমরা আশা করছি যে আমাদের দেশের মতো কনটেক্সটে কিন্তু আমরা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, যেহেতু জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেটাকে যদি মাথায় রেখে আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট বা তরুণ জনগোষ্ঠীকে টার্গেট করে কর্মসংস্থানের সৃষ্টি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাটা খুব কঠিন। কয়েকটা জিনিস মাথায় রেখেই এবার বাজেটটা বেশি মানে সবাই একটা নজর আছে, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কিন্তু আমরা এখনো আসলে ওইভাবে আসেনি। সেটা আপনি ইনফ্লেশনের কথা বলেন, সেটা একটা ফরেন রিজার্ভের একটা যে কমফোর্ট জোনের কথা বলেন। সুতরাং এই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্যই বাজেটের নানামুখী উদ্যোগ কিন্তু আমরা আশা করছি, এবং সেইটার একটা সবচেয়ে বড় জায়গা হবে যে এই বাজেটে, সেটি হচ্ছে আমাদের রেভিনিউ যে গতিটাকে বাড়ানো। কারণ কোনোভাবেই ব্যাংকের উপর বরোইং আমরা যাতে ডিপেন্ডেন্ট না হয়। আমরা জানি যে শুধু ডেফিসিট বাজেট হয়, এবার টার্গেট করা হয়েছে 4.2% জিডিপির। সুতরাং এই ব্যাংকের উপর নির্ভরশীলতা কমানো, প্লাস হচ্ছে আমাদের যে বিদেশি যে সাহায্য সেটার উপর যে নির্ভরশীলতা কমানো, ঋণ যেটা সেইটা কমিয়ে, কারণ আমাদের ইন্টারেস্ট পেমেন্ট এই চলতি বাজেটেও আপনি দেখবেন টোটাল বাজেটের 12%-এর মতো আমাদের শুধু ইন্টারেস্ট পেমেন্ট, যেখানে এডুকেশনও আমরা এই 12%-এর মতো খরচ করি। তার মানে একটা বিশাল অঙ্কের আমাদেরকে ইন্টারেস্ট, সেই জায়গা থেকে নির্ভরশীলতা কমাতে হলে রেভিনিউ বাড়ানোর কোনো মানে এটার কোনো বিকল্প নেই। এখন রেভিনিউ বাড়াতে হলে আমরা মুখে বললে তো হবে না, তার জন্য যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা বলি এটা অনেকগুলো অটোমেশন আমরা আগেও শুনেছি, ভ্যাটের ক্ষেত্রে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের কথা শুনেছি, কিন্তু এই ক্ষেত্রে হাফ হার্টেড যদি আমরা অটোমেশন করি বা হাফ হার্টেড যদি আমরা সংস্কার করি, তাহলে কিন্তু হবে না। একটা প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি বিভিন্ন সময় বলা হয়েছে হোয়াইট পেপার কমিটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে, টাস্ক ফোর্সে বলা হয়েছে যে ট্যাক্স যেটা পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, এই দুটোকে যে আলাদা করার প্রাথমিক একটা উদ্যোগ কিন্তু শুরু হয়েছে। কিন্তু এগুলোর আসলে নির্ভর করবে সফলতা তার বাস্তবায়নের উপর। আমরা প্রথমেই শুরু করতে হবে ডিরেক্ট ট্যাক্সের পোর্শনটা আমরা কিভাবে বাড়াতে পারি, কারণ সব জায়গায় মানে ডিরেক্ট ট্যাক্স আমরা আমাদের এখন 35%-এর মতো, কিন্তু সেটাকে আমরা 65-70% যারা ট্যাক্স নেটের বাইরে আছে
তাদেরকে আমরা কিভাবে নিতে হবে আসলে আয়কর নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। বিরতি নিচ্ছি, এরপরে আবার ফিরে আসছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিকাতে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, এবং আমরা আজ আলোচনা করছি নতুন এডিপি অর্থনীতির গতি বাড়াবে কি না সেই প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং কথা প্রসঙ্গে কিছুক্ষণ আগে কিন্তু আমরা আয়কর নিয়ে আসলে আলোচনা চলছিল, এবং এবারের আয়কর পদ্ধতিতে বিভিন্ন ধরনের আমরা দেখছি পরিবর্তন যেমন করা হচ্ছে, তার পাশাপাশি কিছু সংযোজনও করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে আশরাফ আহমেদ, আপনার কাছেই প্রথমে যেতে চাই। প্রশ্ন থাকছে যে এবার টার্নওভার কর দ্বিগুণ হতে পারে, আবার কর্পোরেট কর ছাড়ের যে সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি আবার করমুক্ত আয়সীমা বাড়লেও ন্যূনতম কর বাড়ছে, অর্থাৎ নানাবিধ কিন্তু আমরা এক্সপেরিমেন্ট যেমন দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু ভিন্ন ভিন্ন গত কয়েক বছরের তুলনায় আমরা যেভাবে দেখেছি কর নেয়াকে, সে ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তনগুলোকে আসলে ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? দেখুন, আমি আপনাকে একটু কনটেক্সট বলি, যেটা আসলে আমরা সাধারণত আলোচনা করি না। সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের ট্যাক্স পেইং কর্পোরেট হতে চান, তাহলে কিন্তু আপনার করের হার হবে এফেক্টিভলি 40 থেকে 45% লেভেল। এবং এটার অনেকগুলো স্ট্রাকচারাল কারণ আছে। প্রধান কারণ হচ্ছে আমাদের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা দিই আমরা, সেটাকে আমরা রিফান্ডও করি না, আমরা সেটাকে ক্যারি ফরওয়ার্ডও করতে পারি না। যে কারণে দেখা যায় যে আপনি যেমন টার্নওভার কর জিনিসটা, যেটা ইজ এফেক্টিভলি অ্যান অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। সরকার ধরে নেয় যে আপনার এই ব্যবসায় এতখানি প্রফিট হবে, সেই হিসাবে আপনাকে একটা অ্যাডভান্স আপনার রেভিনিউর উপরে ট্যাক্স বসানো হয়। এটার ফলে যে এফেক্টিভ ট্যাক্স রেট যেটা দাঁড়ায়, সেটা আসলে আমাদের অনেক সিগনিফিকেন্টলি হাই। আমরা কর্পোরেট ট্যাক্স রেট 22% বলি ঠিকই, বাট এফেক্টিভলি দেখা যায় যে এটা গিয়ে আপনার 40-45% টোটাল ট্যাক্স ইনসিডেন্সে চলে যায়। এই কারণে এটার মানে হচ্ছে যে আপনি যে ইকোনমির যে সবচেয়ে সক্ষম যেই গ্রুপটি, তাদেরকে কিন্তু আপনি ডিসকারেজ করছেন। এটা হচ্ছে 1 নাম্বার ইস্যু। আমরা কিন্তু এই ব্যাপারে এনবিআর এর খুব বড় কোনো পদক্ষেপ নিতে দেখছি না, যেটা অত্যন্ত দরকার। সেকেন্ড যে ইস্যুটা দরকার, দেখুন, বাংলাদেশের ট্যাক্সের যে পার্সেন্টেজ, আমাদের যে ট্যাক্স জিডিপির রেশিও যেটা বলি আমরা যে খুবই কম, এটার একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ব্যক্তি শ্রেণীর ট্যাক্স পেয়ারের সংখ্যা খুবই কম, এবং ব্যক্তি শ্রেণী ছাড়া কর্পোরেট ট্যাক্সের সংখ্যা খুবই কম। এনবিআর যেমন ক্লেম করেন যে তাদের যে 44 লাখ ট্যাক্স ফাইল করেন যারা, তার মধ্যে থেকে 10-15 লাখের বেশি আসলে ট্যাক্স দেন না। কারণ বেশিরভাগই আসে আপনার নীল ফাইলিং অথবা মিনিমাম ট্যাক্স ফাইল। এবং তারপরে দেখা যায় যে আপনি যদি এনবিআর এর ডেটা চেক করেন, দেখবেন যে মাত্র যে 5-10 হাজার যে লার্জেস্ট ট্যাক্স পেয়ার, তারা প্রায় টোটাল ট্যাক্সের 60-70% তারাই প্রোভাইড করেন। তার মানে হচ্ছে এই যে আমাদের ইকোনমির যে বাকি যেই বড় অংশটি এবং বাকি যে মানুষরা আছেন, তারা কিন্তু কোনো ট্যাক্সই দিচ্ছেন না। আমাদের সমস্যাটা এইখানে যে আমরা ট্যাক্স দেই না, কিন্তু যারা দেই তারা এত বেশি হারে দিতে হয় যে তাদের পক্ষে আসলে গ্রো করাটা আর সম্ভব থাকে না। এই অবস্থা থেকে যদি আমরা না বেরোতে পারি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কোনোদিনও ঠিক হবে না। আমি একটা সোজা একটা এক্সাম্পল দিই। আমাদের 7% লেভেলে আছে ট্যাক্স জিডিপি এর। আপনার যে কোনো উন্নত দেশের ক্ষেত্রে এই সংখ্যার পরিমাণটা হচ্ছে 30%। আপনি যদি সাউথ এশিয়ার বাকি দেশগুলোও দেখেন, সেগুলোরও হচ্ছে 15 থেকে 20%। তার মানে হচ্ছে যে বাকিরা যারা যেই পরিমাণ ট্যাক্স দেন, আমরা তার হাফও দিই না। তারা কি আমাদের থেকে, তাদের সরকারের কাছ থেকে অনেক বেশি সুবিধা পান? মোটেই না। আমরা যে সরকারের কাছ থেকে যে সুবিধাটা পাই, যে রাস্তাঘাট পাই, যে ফায়ার সার্ভিসের অ্যাভেলেবিলিটি পাই, এটা তো আসলে আমরা যে পরিমাণ ট্যাক্স দেই তাতে যে এটা আছে, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। এই আঙ্গিকে আমি যেটা মনে করি যে আমরা যতক্ষণ না আমাদের ট্যাক্স নেটকে বাড়াতে পারবো, জনসংখ্যার যদি আমার ধারণা যে আমাদের জিনি কোএফিশিয়েন্ট যেভাবে আছে, তাতে আমাদের হয়তো বা নিদেন পক্ষে 1.5 থেকে 2 কোটি মানুষ কিংবা করদাতা আসলে সাবস্টেনশিয়ালি ট্যাক্স দেওয়ার কথা। সেখানে সংখ্যাটা যদি 15 লাখ হয়, তার মানে কোথাও না কোথাও একটা গলদ সংখ্যা আসলে বাড়াতে হবে, ট্যাক্স কালেকশন আসলে বাড়াতে হবে। ডক্টর আবু ইউসুফ, আপনি কতটুকু একমত, খুব ছোট করে যদি আসলে বলতেন। জি, আমি একদম একমত। আমরা অনেকদিন থেকে এই কথাটাই বলছি, শুধুমাত্র যারা ট্যাক্স দেয় তাদের উপর চাপ না দিয়ে ট্যাক্স নেটের বাইরে
কারণ এত বড় ইকোনমি আমাদের, সেখানে ট্যাক্স নেটের বাইরে যে আশা পাই ঠিকই বলেছে, কারণ যদিও বলা হচ্ছে 1,14,00,000 হচ্ছে তিনধারী, কিন্তু 43 লাখ দেয় এবং এর মধ্যে মানে ট্যাক্স দেয় হচ্ছে সংখ্যাটা কম। তাহলে ট্যাক্স নেটের বাইরে যারা আছে তাদেরকে যদি আমরা আনতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়বে। এখন এটা আপনার কিভাবে আনবেন? আনতে হবে আপনাকে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে সে নেটের মধ্যে আসতে বাধ্য হয়। তো দেখা যাচ্ছে যে এনবিআর সেই জন্য এনবিআর যে ক্যাপাসিটি দরকার, সংস্কার দরকার। যেমন আমি বলি, এই যে ভ্যাটের ক্ষেত্রে আমরা যে পরিমাণ ভ্যাট আদায় হয়, ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা গবেষণা আছে, ওটা যদি আমরা ঠিকমতো যে পলিসি কমপ্লায়েন্ট যদি করতে পারি, এবং এই যে গ্যাপগুলো, এই যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বলা হচ্ছে এটা ইনস্টল করার কথা, এগুলো কোনো কিছুই তেমন হয়নি। ঠিকমতো যদি ভ্যাট আদায় হয়, তাহলে এখনকার চেয়ে 3 গুণ ভ্যাট আদায় করা সম্ভব। তাহলে এটা যদিও ভ্যাটের, কিন্তু ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা, বরং আমরা এই যে কর্পোরেট ট্যাক্স এগুলোকে একটা সহনীয় পর্যায়ে রেখে যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদেরকে যদি পটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা আছে তাদেরকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি। আশরাফ আহমেদ এবং আবু ইউসুফ, আপনাদের দুজনকেই আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় একদমই শেষ, এবং এরই মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় এই পর্যন্তই ছিল। সাথেই থাকুন।